তো আজকে একটা নতুন জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমি বিকেল ৫টা থেকে এটা বানানো শুরু করছিলাম অ্যাকচুয়ালি। এটা টাইমার দিছি জাস্ট, এটা কিছু না। হ্যাঁ, তো বানানো শুরু করছিলাম। সো তোমরা সবাই জানো যে তোমরা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়তেছো। অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে যে ৪ টা পিলার আছে, সেই ৪ টা পিলারের মধ্যে আমাদেরকে অ্যাকচুয়ালি ৩ টা পিলার নিয়ে পড়াশোনা করানো হবে। ঠিক আছে? সো আমি যদি একটু পিলার্স অফ ওপি এর মধ্যে যাই, সো এখানে যে এই যে ফার্স্ট এখানে লেখা আছে না, পলিমরফিজম, ইনহেরিটেন্স আর ইনক্যাপসুলেশন। আমাদের ভার্সিটিতে এই প্রথম ৩টা পড়াতে পড়াতেই সেমিস্টার শেষ হয়ে যায়। অ্যাবস্ট্রাকশনের মধ্যে মানে অ্যাবস্ট্রাকশন কনসেপ্টের মধ্যে আসা যায় না। বাট হোল ওপি অ্যাকচুয়ালি এত কিছু নিয়ে ইনক্লুডেড, বাট আমাদেরকে আসলে এগুলো শেখানো হয়। হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট কিওয়ার্ডসের মধ্যে এসবও শেখানো হয়। তুমি আস্তে আস্তে সুপার কিওয়ার্ড, নিউ কিওয়ার্ড, দিস কিওয়ার্ড এগুলো সম্বন্ধে জানতে পারবা, ফাইনাল কিওয়ার্ড এগুলো সম্বন্ধেও জানতে পারবা। বাট মূলত আমাদেরকে এই ৩টা জিনিসই ইউনিভার্সিটিতে পড়ায়। ঠিক আছে? এগুলোর ভিতরে অনেক কিছু আছে। সো আস্তে আস্তে তোমরা এগুলো জানতে পারবা। জাস্ট জিনিসটা দেখানোর জন্য দেখানো আরকি। আচ্ছা। সো এই শিটটা অ্যাকচুয়ালি কি? এই শিটটা হইতেছে যে সিএসসি 110, সিএসসি 111, সিএসসি 220 অ্যান্ড 221। আমি হচ্ছে যে এখানে এই নিচের বারে হয়তো সবাই দেখতে পাচ্ছে কিনা জানি না, যে নিচের বারে এই জায়গাতে আসলে সিএসসি 110 পাওয়া যাবে। তোমাদের যদি কোনো জুনিয়র থাকে তাহলে তোমরা তাদেরকে সাজেস্ট করতে পারো। তাহলে সিএসসি 110 এর যত রিসোর্সেস আমি এখানে সাজায় রাখছি, যেগুলো অ্যাকচুয়ালি কাজের, আরও সাজাবো আরকি, সেগুলো এখানে দেখতে পাবে। তারপরে হচ্ছে পাশেরটায় আছে সিএসসি 111। এখানে সব কিছু রাখা নাই, আরও কিছু আসবে। সেগুলো আমি সময় টু সময় এখানে আপডেট করব। সো এখন পর্যন্ত এই সিএসসি 111 কোর্সের আমার ৩টা নেওয়া ক্লাস আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে মেথড কল। যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে মেথড জিনিসটাকে ভালোভাবে বুঝতে হবে। মেথড কই থেকে কই কল হচ্ছে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারা। সো সো দ্যাটস ওয়াই এই জিনিসটাকে এখানে রাখা হয়েছে। এটা যদিও সিএসসি 110 এর ক্লাস, বাট 110 এর অনেক একটু অ্যাডভান্স জিনিসপাতি পড়াইছিলাম। অ্যাডভান্স না ঠিক, মানে যেগুলো আসলে লাগবে সেগুলাই পড়াইছিলাম। সো এটা হচ্ছে ১ নম্বর ক্লাস। তারপরে ২ টা ক্লাস গত ১ সপ্তাহে নিয়েছিলাম যতদূর মনে পড়ে আমার। সো এখানে সেগুলো আমি সাজায় দিছি। আর আমি আগেই বলছিলাম যে আমি নরমালি হচ্ছে যে এইবার মানে প্রবলেম সলভ করব। কারণ তাও স্যার অ্যাকচুয়ালি বেসিকগুলো সব সলভ করায় ফেলছে। সো আমার মনে হয় না যে এই বেসিকের উপরে আমার আসলে নতুন করে কিছু বোঝানোর আছে। বাট যেটা তাও স্যার করায় নাই অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে প্র্যাকটিস প্রবলেম সলভ করায় নাই। কারণ ওগুলা আসলে স্টুডেন্টদের কাজ বলে বিবেচিত হয়। দ্যাটস ওয়াই উনি আর করায় নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে? বাট অনেকেই আসলে এসটিদের কাছে যায়, অনেকে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে কিন্তু আসলে সেভাবে শিখতে পারে না। দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা ক্লাসেই কোনো না কোনো প্রবলেম সলভ করাইছি। ১ম ক্লাসে আমি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স মেথডের উপরে ল্যাব কুইজের প্রবলেমটা সলভ করাইছি। সেটার হচ্ছে পিডিএফটা আমি এখানে দিয়ে দিছি। তোমরা পিডিএফটা ওপেন করলেই বুঝতে পারবা। ঠিক আছে? আর হচ্ছে যে তারপরের ক্লাসে আমি পড়াইছি হচ্ছে ইনস্ট্যান্ট মেথডের যে অ্যারে প্রবলেম আছে সেইটা, এবং সেইটাও এখানে আমি পিডিএফটাও দিয়ে দিয়েছি। সেটাও তুমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবা। ঠিক আছে? আচ্ছা। সো আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে যে ভাই মোটামুটি তো এগুলো বুঝলাম। এখন হচ্ছে যে আরেকটা টপিক আছে, মানে পরীক্ষায় কোশ্চেন কিরকম আসবে সেটা আমি বলি। মানে তুমি ৩ ধরনের কোশ্চেন ফেস করবা। একটা হচ্ছে তোমাকে এ ধরনের একটা সিনারিও বেস, হ্যাঁ? এখানে লেখা আছে কি সিনারিও বেস, যে দেখো যে প্রথমে কিছু তোমাকে টেক্সট দিবে, যেমন সিএসসি 110 এ তুমি মিডে দেখতা না, অনেক বড় একটা টেক্সট থাকতো উপরে, উদ্দীপক যেটাকে আর কি। ঠিক আছে? এরকম একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিওতে কিছু কন্ডিশন দেওয়া থাকবে। সেই কন্ডিশনের উপর বেস করে তোমাকে এই ক্লাসটাকে ডিজাইন করতে হবে। সো মোটামুটি এরকম লেন্থেই তোমাকে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে। এটা ধরে নিতে পারো যে একটা সিমিলার টাইপ অফ মিড কোয়েশ্চেন আর কি। মানে ধরে নিতে পারো বলতে, এরকম প্রবলেম যদি তুমি নিজে পরীক্ষার আগে সলভ করে যেতে পারো নিজে নিজে বুঝে, তাহলে মিডে যেয়ে ভালো করতে পারবে। এখানে প্রবলেম সলিউশন দুটাই আছে। বাট সমস্যা হচ্ছে যে এসব আসলে শেয়ার করাটা আমার জন্য একটু রিস্কি। আমি মানে অনেক রিকোয়েস্ট করে এসব মানে করছিলাম। দ্যাটস ওয়াই পাবলিকলি শেয়ার করাটা একটু ঝামেলা। আচ্ছা। সো যেটা বলতেছিলাম, তো হ্যাঁ, একটু জুম করে নেই। আচ্ছা, সো আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে এইরকম লেন্থের। সো এসব কোশ্চেন তুমি অ্যাসাইনমেন্টেও পাবা। আর ট্রেসিং জিনিসটা হচ্ছে যে আজকে আমি দেখাবো যে আমরা আসলে ট্রেসিং কীভাবে সলভ করি। বাট তার আগে যেটা বলতে চাচ্ছিলাম যে সিনারিও বেস প্রবলেমের ক্ষেত্রে এখানে একটা আছে। আর আরেকটা হচ্ছে যে এই শিটটা মোস্ট প্রবাবলি আমি সবার সাথে শেয়ার করছিলাম। যদি করে থাকি তো করছি, না করলে মোস্ট প্রবাবলি শেয়ার করা হয় নাই। বাট আমার মনে আছে যে আমি এটা শেয়ার করছিলাম। ওকে, সো এখানে কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে যে এই যে মিড ডিফিকাল্টি। সো এগুলো জাস্ট বেসিক ক্লিয়ারের জন্য। আর পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে নর্মালি এইরকম টাইপের। ঠিক আছে? মানে প্রশ্ন দেখলেই যেন একটা স্টুডেন্ট ভয় পেয়ে যায়, বাট অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছু নাই। প্রশ্নগুলো এরকম সিমিলার একটা লেন্থেই দেয়া থাকবে আর কি।
যদিও এই প্রবলেমটা আসলে ফল 24 এর মানে এরকম টাইপের প্রবলেম দিছিল। আর ট্রেসিংগুলা তো অ্যাসাইনমেন্ট 4 তোমরা তো মোস্ট প্রবাবলি বের করছো। দেখি অ্যাসাইনমেন্ট 4 কোনটা? এটা কি? হ্যাঁ, না এটা না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 4, না এটাও না। আচ্ছা, এখানে আরেকটা আছে। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 4। সো ট্রেসিংগুলো নরমালি আচ্ছা, সো ট্রেসিংগুলো নরমালি একটু এরকম লেন্থেই হয়। সো এখন মানে সমস্যাটা হচ্ছে যে ধরো তোমার হাতে আর 7 দিন আছে। এখন তুমি এখন পর্যন্ত একটা ট্রেসিংও মোটামুটি নিজে, নিজে সলভ করো নাই। এক্ষেত্রে তুমি প্রিপারেশনটা কিভাবে নিবা? এরকম তো অনেকেই আছে, রাইট? বা হয়তো নিজে একটা সলভ করছে কিন্তু বুঝতে পারে নাই। এখন তার সলিউশন করার জন্য ২ টা ওয়ে আছে। ১ নম্বর ওয়ে হইতেছে সে নিজে, নিজে সলভ করতে পারে বা নিজে, নিজে সলভ করলে সে বুঝবে না যে অ্যাকচুয়ালি কিভাবে সলভ করতে হয়। ২ নম্বর ওয়ে হইতেছে যে এসটিদের কাছে যাইতে হবে। এখন এসটিরা তো সবসময় অ্যাভেলেবল থাকবে না এবং সব এসটি নরমালি ভালোভাবে যে বুঝাই দিতে পারবে সেটাও কিন্তু মানে একটু ডিফিকাল্ট আরকি। আবার ফ্যাকাল্টিদের কাছে রিচ করাও তোমার জন্য একটু ডিফিকাল্ট। সো এই প্রবলেমেও একটা সলিউশন আছে। যে এই প্রবলেমটা আমিও আমার টাইমে ফেস করছিলাম। তো তখন আমি একটু ঘাটাঘাটি করছি। কোনো সিনিয়র আসলে এটা সাজেস্ট করে নাই। নিজে, নিজে ঘাঁটতে, ঘাঁটতে অনলাইন ঘাঁটতে, ঘাঁটতে এই ধরনের একটা রিসোর্স পাইছি যেটা আজকে তোমাদেরকে ব্যবহার করা শিখাবো। সো আমি যদি তোমাকে যদি ব্যবহার করা শিখাই যে এই টুলের সাহায্যে কীভাবে নিজে, নিজে খাতায় ট্রেসিং করে আন্ডারস্ট্যান্ডিংটা বৃদ্ধি করা যায়, তাহলে তুমি সমস্ত ধরনের ট্রেসিং সিএসসি 110, সিএসসি 111 এর সব ধরনের ট্রেসিং তুমি এখানে সলভ করতে পারবা। সো এটা অনেক হিউজ একটা অ্যাডভান্টেজ, তোমার টাইম অনেক সেভ করে দিবে এবং তুমি বুঝতে পারবা যে কোন লাইনের পরে কোন লাইনটা অ্যাকচুয়ালি কল হইতেছে। সো আমি এক্সাম্পল নেওয়ার জন্য ২ টা ওয়েবসাইট দেখাচ্ছি। আচ্ছা, ওয়েবসাইট এবং সফটওয়্যার। ওয়েবসাইট কোথায় থাকে? ব্রাউজারে থাকে, রিমোটে থাকে, রাইট? সো এটা হচ্ছে ব্রাউজারে আছে। সো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের নাম হচ্ছে জাভা ভিজুয়ালাইজার। সো যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা দিয়ে করতেছি, জাভা আছে। আরেকটা ছিল পাইথন ভিজুয়ালাইজার। যেহেতু পাইথন দিয়ে আমরা ওপি পড়তেছি না, তাই ওটার দরকার নেই। আর আরেকটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে কি? জেলিয়ট 3। আমি এটার লিঙ্ক হচ্ছে যে এই শিটে আপডেট করে দিবনি। আর এই শিটটা আমি আজকে ক্লাসের পরে সবার সাথে শেয়ার করে ফেলবো। কোন শিট? অ্যাকচুয়ালি এই যে এই শিটটা। ঠিক আছে? এই শিটেই আমি হচ্ছে ২ টা সফটওয়্যার মানে ট্রেস করা সফটওয়্যারটা আমি এখানে ইনক্লুড করে ফেলবো। মানে এখানে আমি সেই জিনিসপাতিগুলাই রাখবো যেগুলো আসলে তোমার জন্য খুবই নেসেসারি আরকি। ঠিক আছে? আচ্ছা। সো তাহলে মোটামুটি তাহলে তুমি একটা ইনিশিয়াল আইডিয়া পাইলা যে আজকের ক্লাসে আমরা আসলে কি করতে চাইতেছি। সো তোমাদের যদি এখন কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। তাহলে আ এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা ট্রেসিং সলভ করব। সো ট্রেসিংটা কি ট্রেসিংটা সলভ করব? লেটস সে আমরা হচ্ছে যে এই ট্রেসিংটা সলভ করব। কই গেল? এখানে আছে। এটা না। একটু দাঁড়াও। হুম। সো এখান থেকে কি দেখা যাচ্ছে? এটা কেটে দেই। হুম। সো এখান থেকে দেখা যাচ্ছে যে দেখো মানে আগে তোমাকে স্ট্রাকচারটা একটু বুঝাই। এইটা কি? এইটা হচ্ছে আমার মেইন মেথড। মানে আমার প্রোগ্রামটা সবসময় মেইন মেথড থেকে রান হয়। এটা আমি বরাবরই বলছি। সো আমার প্রোগ্রামটা এখান থেকে রান হয়। সো এটা হচ্ছে আমার মেইন মেথড আর এটা কি আমার এই মিড টেস্ট ক্লাস, রাইট? আমার ১ম এ প্রোগ্রামটা রান হয় কই থেকে? এই ১ নম্বর লাইন, তারপরে এই লাইনের আন্ডারে যে ক্লাসটা আছে, এই অবজেক্টের আন্ডারে তখন আমাকে এখানে চলে যাই। সো এখন লেটস সে ধরো যে তুমি কি করছো? তুমি হচ্ছে যে এটাকে আমি ১ম এ হচ্ছে যে এই ওয়েবসাইটের কথাটাই দেখাই। ওই ওয়েবসাইটটা আমি হচ্ছে যে গুগলে গেলাম। গুগলে যেয়ে তুমি হচ্ছে লিখবা যে জাভা ভিজুয়ালাইজার। আমি এক্সেলেও এটা আপডেট করে দিবনি। সো জাভা ভিজুয়ালাইজার লিখলে তুমি ১ম যে ওয়েবসাইটটা পাবা তুমি এখানে যাবা। যাওয়ার পরে তুমি যদি এখন লেটস সে যে আমার প্রবলেমটা ছিল কোথায়? হ্যাঁ। সো এখন যদি তুমি এই জিনিসটাকে কপি করো, রাইট? এই জিনিসটাকে কপি করো এবং জাভা ভিজুয়ালাইজারে তুমি যদি পেস্ট করো, সো নরমালি তো তুমি তো এটাই করবা, রাইট? বাট তুমি একটা জিনিস ভুলে গেছো যে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনে এই কথাবার্তাগুলো লিখা থাকে। আচ্ছা, একটু আগে লিখা ছিল। সো আমি একটা কাজ করি, আমি এটার মধ্যেই লিখে রাখি। আচ্ছা, লিখলাম। ভালো কথা। এরপরে হইতেছে যে আমি যখন হইতেছে তোমার আরেকটা পোরশন তো আমার বাকি আছে। অনেকে যেটা করবে সেই মানে মিস্টেকটা যেটা করবে সবাই সেটা আমি আগে বলতেছি। সো এটা হচ্ছে যে আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা কিন্তু একটা ডক, ঠিক আছে? এটা কিন্তু ডক, এটা কিন্তু কোনো পিডিএফ না। সো তুমি ডক থেকে কোনো লিখাটাকে ইজিলি কপি করতে পারো। বাট তুমি যখন এটারই পিডিএফ ভার্শনে যাবা,
এটা কিন্তু ওই সেম জিনিসেরই পিডিএফ, রাইট? এই যে লেখা আছে পিডিএফ। সো যখন তুমি পিডিএফ থেকে কপি করবে তখন তোমার পিডিএফের রো বরাবর যা আছে সব কপি হয়ে যায়। সো বেটার বেটার হইতেছে যে আমরা যদি ডক থাকে, যেমন অ্যাসাইনমেন্টগুলো কিন্তু আমাদের ডক থেকেই দেয়া। সো তুমি চাইলে ইজিলি ওই অ্যাসাইনমেন্ট থেকে কপি করতে পারবা। সো ঠিক আছে, সো আমি এই জন্য ডক থেকে কপি করতেছি, পিডিএফ থেকে না। সো দেখো আমি শুধুমাত্র এই বক্সটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিছি বা তোমার চোখের সামনে কপি করলাম। কপি করার পরে আমার ওয়েবসাইট কোথায় ছিল, ওয়েবসাইটটা ছিল এটা। সো আমি ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দিলাম। সো এখন যদি আমি আমি এটার ভিজুয়ালাইজেশন দেখতে চাই, তখন দেখা যাচ্ছে আমাকে একটু এরর দিবে। সো নর্মালি এখানে এরর দেওয়ার কারণটা কি? এরর দেওয়ার কারণ হইতেছে যে আমার এখানে ইনডেন্টেশনটা ঠিক নাই। মানে কোন স্কোপের মধ্যে কোন স্কোপটা যাবে এখানে সেটা ফিক্স নাই। সো এখানে যেটা ছোট আমি চাইলে এখানে ঠিক করে দেখাতে পারি, বাট নর্মালি যেহেতু তোমরা যারা প্রথম এ ধরনের ট্রেসিংয়ের কোডগুলোকে হ্যান্ডেল করতেছো, তখন তোমরা ভুল করতে পারো। সেক্ষেত্রে সলিউশন হইতেছে যে আমি যেটা ফলো করতাম একদম যখন আমি 111 ছিলাম, যে আমি এভাবে কপি করে আমার ওয়েবসাইটে কোডটা দিতাম। তারপরে যখন রান করতে চাইতাম তখন আমার রান হইতো না, আমাকে এরর দেখাইতো। সো এই প্রবলেমটা উতরানোর জন্য আমি যে ব্যাপারটা ফলো করতাম সেটা হচ্ছে যে আমি ChatGPT-কে যে বলতাম ফিক্স দ্য কোড সো দ্যাট আই ক্যান রান ইন মাই VS কোড বা এনি এডিটর আর কি, ঠিক আছে? সো আমি ওই প্রথমে টেস্টার কোডটা নিতাম, টেস্টার কোডটা নিয়ে এখানে দিতাম। তারপরে এই যে আমার যে ক্লাস মিড টেস্ট যেটা এখানে ছিল, হয়ে গেল। হ্যাঁ, সো প্রথমে আমি এই পার্টটা দিতাম, তারপরে এই পার্টটা দিতাম। তারপরে সে আমাকে একটা কোড এক্সিকিউট করে দিত। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে সেটা তুমি এখানে একটু চেক করে নিবা যে আমি যে কোডগুলা এখানে দিছি, যেমন এখানে যে R আছে, 3 আছে, এই জিনিসপাতিগুলো যে আছে, অ্যাকচুয়ালি এখানে সেগুলোই আসছে কিনা। অ্যান্ড যখন সে আউটপুটটা দিবে তখন আউটপুটের সাথেও তুমি এটা মিলায় দেখবা। আদারওয়াইজ আমার কোডে যদি সে এখানে ভুল জেনারেট করে তাহলে তো ট্রেসিংয়ের অ্যান্সারও ভুল আসবে, এটা খুবই স্বাভাবিক, রাইট? সো সে দেখো সুন্দর করে একটা ফরম্যাট দিছে। জাস্ট তখন আমি সেই ফরম্যাটটাকে যদি কপি করি, কপি করার পরে যদি আমি হইতেছে যে এবার হচ্ছে যে রান করি। লেটস সে আমি এখন এটা কপি করলাম। আমি এখন এটা কপি করে আমি এখন ওই ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটটা কোথায়? এটা। এখন এই ওয়েবসাইটে সব কিছু কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এখানে এটা চলে আসলো। এরপরে আমি যদি রান দেই, এখন আমার কোডটা রান হবে অবশ্যই আর কি, ঠিক আছে? রান হওয়া উচিত আর কি। সো রান হয়ে গেছে। সো এখন এখানে বলতেছে যে 39টা স্টেপ আছে। সো আমি যদি জাস্ট একদম লাস্ট স্টেপে চলে যাই তাহলে দেখো এখানে কিন্তু এই অ্যান্সারগুলো চলে আসছে, এবং এই যে এই ওয়েবসাইটটা যে অ্যাকচুয়ালি কাজ করতেছে কীভাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আউটপুট এখানে দেখা যাচ্ছে, অবশ্যই আউটপুট আসবে এখান থেকে কিছু একটা। সো এই আউটপুটগুলা আমার যে আমি তো এই প্রবলেমটা ওই জন্যই সিলেক্ট করছি যেন আমি আউটপুটটা দেখতে পারি। সো এখানে তুমি আউটপুটটা দেখো, আউটপুটটাও কিন্তু সেম 18 -3 5 আর লাস্টে 27। সো এগুলো যদি মিলে তাইলেই হবে। সো এখানে কি এই যে দেখো 18 -3 5 লাস্টে 27। সো সব কিছুই কিন্তু মিল আছে আর কি। সো 30 3 27, 30 3 27, 1 9 10, 1 9 10। সো তার মানে অ্যাকচুয়ালি যে ওয়েটা অবলম্বন করলাম যে কপি পেস্ট করতে অনেকের ভুল হইতে পারে। সো সুন্দর করে জিপিটিকে দিয়ে বলবা যে আমি এটাকে একটা কোড এডিটরে রান করতে চাই, তাই এটাকে একটু সুন্দর করে ফরম্যাট করে দাও। সো সে তোমাকে ফরম্যাট করে দিবে, এখানে চলে আসলো। বাট আমার কথা হচ্ছে এখন পর্যন্ত আমি নিজে কিন্তু ট্রেসিংয়ের কিছুই করি নাই, আমি ট্রেসিং শিখিও নাই। সো তাহলে কি করা যাবে? এখন এই যে ওয়েবসাইট, এটা কিন্তু ওয়েবসাইট। আর এই যে জেলিয়ট যেটা আমি এটা দেখাচ্ছি, আমার যেটা কম্পিউটারে লোকালি রান হচ্ছে জেলিয়ট, এই জেলিয়টটা কিন্তু একটা সফটওয়্যার। সো এই সফটওয়্যার আর এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হইতেছে যে এই জাভা ভিজুয়ালাইজার আমাকে একটু শর্টকাট ভিজুয়ালাইজেশন দেখায়। মানে একটা ওয়েবসাইট যতটুকু পারে ততটুকু দেখায়, ঠিক আছে? আর আমার এই জেলিয়টটা একদম মনে করো যে তোমার সব কিছুই আর কি সুন্দর করে দেখায় আর কি, একটু বেশি অ্যানিমেশন দিয়ে দেখায়। সো তুমি এখানে দেখলেই বুঝতে পারবা যে ওই ওয়েবসাইটের থেকে এই সফটওয়্যারটা আরও বেশি নলেজ দিতেছে আর কি আমাকে, যে কোন লাইন থেকে কোন লাইন এক্সিকিউট হইতেছে, কার সাথে কার কানেকশন আছে, এই জিনিসপাতিগুলো আমাকে এই সফটওয়্যারটা ভালো দিতেছে। সো আমি দুইটাই দেখাইতেছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ইউজ করো। বাট আমি প্রেফার করব এই হচ্ছে যে জেলিয়টটাকে ইউজ করা। আর যদি তুমি হচ্ছে যে জেলিয়ট ইউজ করতে একটু অস্বস্তি বোধ ফিল করো তাহলে তুমি জাভা ভিজুয়ালাইজার এটাও ইউজ করতে পারো, ঠিক আছে? সো সোফার এই অবধি হচ্ছে যে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা করব, আমরা হইতেছে যে ওই ট্রেসিংটা আমরা যে জিপিটি থেকে ফরম্যাট করে পাইছিলাম সেই জিপিটি থেকে আমরা ট্রেসিংটাকে নিয়ে নিই। হ্যাঁ, জিপিটি থেকে ট্রেসিংটাকে কপি করলাম। অ্যান্ড আমাদের জাভা ভিজুয়ালাইজার এখানে এসে আমি এটাকে একদম একটু রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে নিয়ে এখানে আমি কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম।
আমি রান দিলাম। সো এখানে আমি একটু দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কী হইতেছে আর কি। সো আচ্ছা, আবারও বলতেছি এই জিনিসটা তাদের জন্য উপকারী হবে যারা অ্যাকচুয়ালি এই ক্লাস, অবজেক্ট ক্রিয়েট হওয়ার পরে কোথায় যায়, এই জিনিসগুলো যারা বুঝবে তাদের জন্যই কিন্তু এই ওয়েবসাইটটা অনেক ভালো কাজ করবে। তুমি যদি এখন বেসিকটা না বুঝো, যেমন ভাই পি মানে কি, নিউ ওয়ার্ড মানে কি, এগুলো তো আমি জানি না, তাহলে আমি তোমাকে প্রেফার করবো টাও স্যারের ভিডিওগুলো দেখে নিজের বেসিকটাকে ঠিক করে ফেলো, ঠিক আছে? তারপরে ট্রেসিংয়ে আসো। সো তাহলে তোমার জন্য বেটার হয়। সো এখন দেখো, আমি প্রথমত বলছি যে মেইন মেথডের পরে অ্যাকচুয়ালি কী হয়, মেইন মেথডের পরে আমার প্রোগ্রামটা রান করে। দ্যাটস ওয়াই আমার প্রথম স্টেপ ওয়ানটা শুরু হয়েছে কোথা থেকে? স্টেপ ওয়ানটা শুরু হয়েছে একদম এই 3 নম্বর লাইন থেকে। আচ্ছা, সো তুমি এখানে একটা করে ফরওয়ার্ড দিলা। ফরওয়ার্ড দেওয়ার পরে কিছুই হইলো না, স্টেপ টুতে আসলো। স্টেপ টুতে আসলো মানে আমার হচ্ছে প্রোগ্রামটা এখন এই ইয়েলো লাইনে আছে। তারপর স্টেপ থ্রিতে আসলো। সো যেহেতু এটা কি, এটা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, রাইট? সো অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে অবজেক্টের আন্ডার যে ক্লাস, এই যে মিড ক্লাস, সেটাতে ডিরেক্ট চলে গেছে। মাঝখানে এগুলো কিন্তু এখন রান হয়নি। আচ্ছা, সো তাহলে তুমি বুঝতে পারলা যে যখন আমি একটা অবজেক্ট পাবো, অবজেক্টের পরে আমি ডিরেক্ট ক্লাসে চলে যাব, তারপরে জিনিসপাতিগুলোকে আমি ইনিশিয়ালাইজ করবো বা মানে এগুলা নিয়ে আমি কাজ করবো। সো দেখো, এই অবজেক্টের আন্ডারে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো কী কী আছে? আচ্ছা, এখানে লোকাল ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল, অনেক কথাবার্তা থাকে। আমি আবারও বলতেছি যে এই এই জিনিসটা তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি হচ্ছে যে বেসিকগুলোকে ক্লিয়ার করবা। সো আমি যদি এখানে আসি, সো তোমার প্রথম কাজ হচ্ছে এই বেসিকটাকে ক্লিয়ার করা। 2 নম্বর কাজ হচ্ছে এই ভিডিওগুলোকে দেখে ফেলা। আরও ক্লাস হয়তো অ্যাড হবে সামনে। তারপরে হচ্ছে তুমি ট্রেসিংয়ে এটা দেখবা। তুমি যদি আজকে এই ট্রেসিংয়ের প্রথম ভিডিও দেখতে আসো, অনেক কিছু হয়তো নাও বুঝতে পারো, কারণ এগুলো বেসিক কথাবার্তা আর কি। সো আমি তো আজকে বেসিক কথাবার্তা বলবো না। ওকে, সো তাহলে কি আমার হচ্ছে মিড ক্লাসে এখানে চলে আসলো। এখন দেখো এই ক্লাসের আন্ডারে কয়টা ভ্যারিয়েবল আছে? একটা হচ্ছে এ আছে, একটা আছে বি, আর আরেকটা আছে অ্যারে। তুমি এই জিনিসটা মনে রেখো, আমি বললাম যে অ্যারে হচ্ছে আরেকটা অবজেক্ট, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট মনে রেখো। সো তাহলে আমি এখন ফরওয়ার্ড দিলাম 4 নম্বর স্টেপে। সো 4 নম্বর স্টেপে তেমন কিছুই হলো না। আচ্ছা, 5 নম্বর স্টেপে যখন এখানে আসলাম, এখানে আসার পরে আমার প্রোগ্রামটা রিড করতেছে যে এ ভ্যারিয়েবলে এখানে যে এ আছে এখানে 7 আসবে, এখানে যে বি আছে এখানে বিতে 3 আসবে। সো আমরা খাতাতে কি করতাম? আমরা খাতাতে এরকম মিড টেস্ট নামের একটা উপরে অঞ্চল লিখতাম বা লোকেশন লিখতাম, রাইট? অবজেক্ট লোকেশন বলে, বাড্ডা, ঢাকা, চট্টগ্রাম, এরকম স্যারেরা বলে, রাইট? সো তুমি নিজের মতো করে একটা লোকেশন এখানে দিলা, আর তার নিচে তুমি কি এ বি সি এভাবে দিলা। সো তুমি যেভাবেই দাও না কেন, মানে তুমি যদি রো বরাবর লিখো, কলাম এখানে দেখো এখানে কিন্তু কি বরাবর আছে, তোমার কলাম বরাবর লেখা আছে। তুমি চাইলে রো বরাবর লিখো, এখানে এ লিখো, এখানে বি লিখো, এখানে আর লিখো, ডাজেন্ট ম্যাটার আর কি, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে দেখো এখানে এতে 7 আছে, এখানে এতে 7 বসবে আর কি একটু পরে। সো দেখো এতে 7 চলে আসছে। আই হোপ দেখা যাচ্ছে, হ্যাঁ। সো তারপরে কি, আমি যখন বিতে আসবো, সো বি থেকে আমার হচ্ছে যে বি থেকে 3 আসবে। আর আমি আগেই বলছিলাম আর কি, আর হচ্ছে একটা অ্যারে। অ্যারে কি? অ্যারে হচ্ছে একটা অবজেক্ট। সো আর যখন আসবে, এখন দেখো এটার 0 নম্বর ইন্ডেক্সে আছে 5 আর 1 নম্বর ইন্ডেক্সে আছে 2। নর্মালি তো আমি এটাই জানি, রাইট? সো এই আর এর এখানে একটা ইন্ডেক্স সহ জিনিসপাতি তৈরি হবে। দেখো এই যে এখানে একটা অ্যারে তৈরি হয়েছে, অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে আসছে 5 আর 1 নম্বর ইন্ডেক্সে আসছে 2। সো অ্যাকচুয়ালি তুমি খাতায় যেটা করতা সেই জিনিসটা এখানে হইতেছে। সো তুমি খাতায় আগে নিজে লিখবা, লিখার পরে এখানে একটা করে ফরওয়ার্ড দিয়ে চেক করবা যে আচ্ছা আমি যেটা লিখছি আমার কম্পিউটার সেটাই কি মানে তার মেমোরিতে ওইটা নিয়ে কাজ করতেছে কিনা, তাহলে তুমি আরও কনফিডেন্ট পাবা আর কি। সো এভাবে করে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বৃদ্ধি পাবে। সো সো তাহলে তুমি বুঝতে পারলা যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করতেছে। এরপর আমি জেলিওরটা একটু দেখাচ্ছি যে ওইটা কিভাবে কাজ করে। ওইটা আরও বেশি ভিজিবল এবং অ্যানিমেশনটা আরও ভালো, বাট ওইটার ফন্টগুলো একটু ছোট ছোট। এখানে যেমন আমি চাইলেই ফন্টগুলোকে একটু বড় করে নিতে পারতেছি, বাট ওখানে আমি অ্যাকচুয়ালি মানে পারি নাই আর কি। হয়তো তোমরা একটু ট্রাই করে দেখিও। আচ্ছা, সো তাহলে আমার ভ্যারিয়েবলগুলা কি হলো, আমার অবজেক্টে ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। সো তারপরে আমার হচ্ছে যে এখানে কি, এখান থেকে আমি কোথায় যাচ্ছি? দেখো এখান থেকে আমি কোথাও যাচ্ছি না, এই লাইনেই আছি। সো এই লাইনের পরে আমার এই লাইনের কাজটা শেষ হয়ে গেল। একটা অবজেক্টের আন্ডারে যে ভ্যারিয়েবলগুলো ছিল সেগুলোকে আমি ইনিশিয়ালাইজ করলাম। এখন এখানকার একটা প্রবলেম হচ্ছে যে এখানে কিন্তু যে ট্রিটা ছিল, ডাটা ট্রিটা ছিল, অবজেক্টটা, যখন আমার এই কাজটা শেষ হয়ে যায় তখন এখান থেকে এটা চলে যায়। এটাই হচ্ছে এই জাভা ভিজুয়ালাইজারের একমাত্র প্রবলেম। বাট তুমি তো খাতায় এটা লিখে রাখছো, রাইট? এটা নিয়ে তো সমস্যা নেই। বাট আমার এই যে জেলিওটে ওই জিনিসপাতিগুলো যায় না। মানে জেলিওটে হচ্ছে ওই জিনিসপাতিগুলো থেকে যায় আর কি। সো তাহলে আমি মানে কোথাও ভুল করি না। যেমন এখানে যে অবজেক্টটা তৈরি হয়েছে, এই অবজেক্টের জিনিসপাতিগুলো এখানে থাকে। বাট তোমার হচ্ছে জাভা ভিজুয়ালাইজারে ওই জিনিসপাতিগুলো, ওই লাইনটা যখন আমার রান হওয়া শেষ হয়ে যায়, এটা এখান থেকে চলে যায়। সো এটা একটা প্রবলেম। বাট এটাকে আসলে প্রবলেম বলবো না, কারণ তুমি তো খাতায় লিখে নিছো, রাইট? সো খাতায় তো তোমার আছেই। যাই হোক, তো তাহলে আবার দেখো ওই জিনিসটা চলে আসে, ব্যাক চলে আসছে। এরপরে এখানে বলছে পি ডট মেথড। আচ্ছা,
তার মানে পি মানে কি, পি হচ্ছে তোমার এই ক্লাস মিড টেস্ট যে ক্লাস আছে সেটার একটা কি অবজেক্ট। সো এই পি ডট মেথড, সো এই ক্লাসের আন্ডারে যে মেথড নামের যে মেথডটা আছে, সো এই মেথডটাকে সে কল করছে এবং পাস করছে কি দুইটা প্যারামিটার। তার মানে এখানে দুইটা প্যারামিটার থাকবে এরকম একটা মেথড আছে। সো দেখো প্রথমে কিন্তু একটা প্যারামিটার মেথড উইথ ওয়ান প্যারামিটার, আর এখানে আছে মেথড উইথ টু প্যারামিটার। সো যেহেতু এখান থেকে আমার এই টু প্যারামিটারের একটা কল হয়েছে, তার মানে অবশ্যই আমি এইটা রান করব না, আমি রান করব কোনটা, আমি রান করব নিচেরটা। দ্যাটস ওয়াই এই লাইনের পরে, এই 5 নম্বর লাইনের পরে আমার প্রোগ্রামটা ডিরেক্ট 24 নম্বর লাইনে চলে আসবে, এবং এটাই হওয়া উচিত আর কি। সো দেখি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে 4 নম্বর লাইন থেকে আরেকটা, দেখো এটা কিন্তু মিড টেস্টের আন্ডারে একটা অ্যারে ছিল, যেটার 0 নম্বর ইন্ডেক্সে ছিল 5 আর 1 নম্বর ইন্ডেক্সে ছিল 2। মিড টেস্টের আন্ডারে যে অ্যারেটা ছিল সেটার 0 নম্বরে 1, এটা 2। তার মানে বুঝলাম। সো যখন আমার এই 4 নম্বর লাইনে আসছি, এটা কিন্তু মিড টেস্টের আন্ডারে না, এটা হচ্ছে টেস্টারের মধ্যে। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু আলাদাভাবে এখান থেকে আসছে। এখান থেকে তুমি দেখো, এখান থেকে একটা অবজেক্ট, এখান থেকে আরেকটা এখানে আসছে, ঠিক আছে। সো খাতায় যখন তোমরা তুলবা তখন এভাবে পাশাপাশি তুলবা, তাহলে তুমি বুঝতে পারবা যে কেন এই লাইনটা হইলো, এটা কেন এই এই টেবিলের সাথে এই জিনিসটা হইলো না। কারণ মিড টেস্টের সাথে তো এই অ্যারের কোনো সম্পর্ক নেই, এটা তো জাস্ট আমার আলাদাভাবে এখানে আসছে। আচ্ছা, সো তাহলে এখন এই অ্যারেতে 0 নম্বর 1 আর 2 এই তিনটা ইন্ডেক্সে তিনটা ভ্যালু বসায় দিছে। সো এখন আমি বললাম যে 5 নম্বর লাইনের পরে আমার কোন লাইন এক্সিকিউট হবে, 5 নম্বর লাইনের পর আমার এক্সিকিউট হবে 24 নম্বর লাইন। সো তাহলে আমি হচ্ছে যে মুভ ফরওয়ার্ড দিই, দেখো আমি কিন্তু 24 নম্বর লাইনে চলে আসছি, 24 থেকে 25-এ চলে আসছি। আচ্ছা, সো এখন এখানে কি হয়েছে একটু বোঝার চেষ্টা করি। এই যে R1, এই আর ওয়ানটা কার আর ওয়ান, তোমাকে এখন বুঝতে হবে। আমি এখন কোন মেথডের মধ্যে আছি, আমি এখন কোন ক্লাসের আন্ডারে আছি, আমি এখন মিড টেস্টের আন্ডারে আছি না। মিড টেস্টের আন্ডারে যে আর আছে, এই আর এর মানে এই যে আর ওয়ান, সেটা কি আমার এই উপরের আর ওয়ান, নাকি এটা আমার হচ্ছে যে এইখানকার আর ওয়ান, সেটা তোমাকে এখন বুঝতে হবে। So, যেহেতু আমি মিড টেস্টের মধ্যে আছি এবং মিড টেস্টের মধ্যেই যেহেতু আমার একটা লোকাল আর আছে, সো আমি কিন্তু বাইরে এই আরকে চেঞ্জ করব না। তার মানে আমি কোন আরকে চেঞ্জ করব, আমি কিন্তু অ্যাকচুয়ালি এই আর এর জিরো, এই আর এর যে 1 নম্বর ইন্ডেক্সটা আছে, যেটা আমার মিড টেস্টের আর, সেই 0 নম্বরটা আমার, সেই 1 নম্বরটা আমার আপডেট হবে। বিকজ এখানে যে ক্যালকুলেশনটা হবে, সেই ক্যালকুলেশন হয়ে যে ভ্যালুটা আসবে সেটা কোথায় বসবে, সেটা বসবে আমার এই জায়গাতে। সো আমরা একটু চেক করে দেখি এ বি। আচ্ছা, এ কত, এ হচ্ছে 7, বি কত, বি হচ্ছে 3, তাহলে 7 আর 3 কত, 7 আর 3 হচ্ছে তোমার কত, 7 3 10 আর 4, তার মানে কত, 14। সো এই 14টা কই থেকে বসবে, এই 14টা হচ্ছে তোমার 14, 14 কই থেকে বসবে বলো, এখানে 14টা এই জায়গাতে বসবে, রাইট। সো তাহলে আমি একটু ফরওয়ার্ড দিই। আচ্ছা, ফরওয়ার্ড দিলাম, ফরওয়ার্ড দেওয়ার পরে আরেকবার ফরওয়ার্ড দিলাম। আচ্ছা, এখানে এ, এই এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 7, আর এখানে হচ্ছে বি। আচ্ছা, সো এন এ, আচ্ছা একটু মুভ ফরওয়ার্ড করি তাহলে আরো ভালো বুঝতে পারবো। সো এখানে কত ছিল আমার, আর এর ভ্যালু ছিল 1, এ ছিল 2, সো এ বি 7, এ বি 4। সো আচ্ছা, সো আমি এখানে বুঝতে ভুল করছি, দেখো জিনিসটা হচ্ছে যে যেহেতু আমি খাতা কলমে করতেছি না, তাই কিন্তু আমি লিখে রাখি নাই। এখান থেকে আমি পাঠাইছি কত, এখান থেকে আমি পাঠাইছি 9 1 না। সো তাহলে আমার এখানে রিসিভ হবে কত, এন এর ভ্যালু রিসিভ হবে 9, আর এ এর ভ্যালু রিসিভ হবে কত, এ এর ভ্যালু রিসিভ হবে 1। সো এখানে আসবে 1, আর বি এর ভ্যালু কত ছিল, বি এর ভ্যালু কত ছিল বলো, বি এর ভ্যালু ছিল তোমার 3। সো তাহলে এখানে 1 আর এখানে হচ্ছে 3, 1 3 হচ্ছে 4, আর 4 4 কত, 4 4 8। দ্যাটস ওয়াই আমার এই 1 নম্বর ইন্ডেক্সে 8 হবে, ঠিক আছে। সো আমি আসলে এই এটাকে দেখতেছিলাম। সো তোমরা আশা করি এই ছোট ছোট জিনিসগুলো মানে মনে রাখবা, খাতায় যখন ট্রেস করবা তখন সেগুলো কিন্তু লিখে লিখে ট্রেস করতে হবে আর কি। সো ভিজুয়ালাইজারের এটা একটা প্রবলেম, সেই হচ্ছে যে আমাকে দেখায় না। এরপরে যখন আমি জেলিয়টটা দেখাবো, দেখবা যে ওখানে সমস্ত ক্যালকুলেশনও করে দিতেছে, সো তোমার আর প্যারা হবে না আর কি। আচ্ছা, সো তাহলে এখন তাহলে কি আমি যেটা বললাম যে এই আর ওয়ানটা কিসের আর ওয়ান, আর ওয়ানটা হচ্ছে আমার মিড টেস্টের আর ওয়ান। সো আর ওয়ানের এই জায়গাতে আমার কত আসবে, 8 আসবে। সো আমি এখন ফরওয়ার্ড করে যাই, দেখো আমার এখানে কিন্তু এখন 8 আসবে।
8 আসছে, রাইট? আচ্ছা ঠিক আছে। সো এখন এই r0, এই r0 এখানে কি আছে, দিস আছে, দিস ডট মেথড কল হয়েছে, এই মেথডের মধ্যে একটা প্যারামিটার পাস হয়েছে, তার মানে কি দিস ডট মেথড, তার মানে আমার এই মেথডটা রান হবে। সো আমি আর এখান থেকে মুভ ফরওয়ার্ড করতেছি না। সো তোমরা নিজেরা যখন করবা তখন সেখান থেকে ভালো বুঝতে পারবা। বাট এখন আমি দেখাতে চাইতেছি এই সেম জিনিসটাই, এই যে একটু প্যারা খাইলাম না আমি, একটু যে ভুল করলাম আমি, একটু থেমে গেলাম, এই জিনিসটা যদি আমি জেলিওটে করতে যেতাম তাহলে আমার জিনিসটা হতো না। সো আই হোপ তোমার এখান থেকে দেখতে একটু কষ্ট হইতেছে, বাট তুমি যদি যখন আমি ভিডিওটা তোমাকে দিব তখন যদি তুমি একটু শুরু থেকে দেখো তাহলে তোমার আসলে আর প্রবলেমটা হবে না। আচ্ছা, সো তাহলে আমি একটা কাজ করি, শুরু থেকে এই জিনিসটা শুরু করি। এখানে আমি অ্যানিমেশন স্পিড আছে, সো অ্যানিমেশন স্পিডটাকে আমি খুবই কম রাখলাম শুরুতে। আচ্ছা, এই জিনিসটা কই থেকে শুরু করতে হয় সেটা সেখান থেকে দেখায় আর কি। সো এই ওয়েবসাইটে তো আগে ঢুকতে হবে, রাইট? সো এই ওয়েবসাইটে যখন ইনস্টল করবে, ইনস্টল করার পরে এখানে ওপেন করার সাথে সাথে এরকম উইন্ডোজে কিছু এরকম দেখাইতে পারে। সো এখানে আসার পরে তুমি যে কোডটা কপি করছো, কোডটা কোথায় ছিল তোমার? কোডটা ছিল এখানে, হ্যাঁ, এখান থেকে তুমি কপি করছো। কপি করার পরে এখানে কন্ট্রোল অল, ঠিক আছে? বা তুমি এভাবে কপি করার পরে জাস্ট কন্ট্রোল অল দিয়ে কপি করার পরে তুমি পেস্ট করে দিবা। তাহলে তোমার পুরো কোডটা এখানে চলে আসছে, ঠিক আছে? এখন এখানে নিচে জাস্ট কম্পাইল দিবা। যেহেতু আমার এটা আগে থেকে মডিফাইড করা, তাই কোনো এরর আসে নাই, এবং এরর আসে নাই দেখে এই জিনিসটা সুন্দর করে আমাকে কম্পাইল করতে দিল। এখন এখানে স্টেপ স্টেপ এসবে ক্লিক করবো না, আমি অ্যানিমেশন স্পিডটাকে একটু কম রাখবো। আমি যদি অ্যানিমেশন স্পিড অনেক ফাস্ট দেই তাহলে আমার অনেক দ্রুত ক্যালকুলেশন হবে, তখন আমি আর বুঝতেই পারবো না। সো খুবই কম দিব আর কি, ঠিক আছে? তো কম দেওয়ার পরে আমি এখানে প্লে দিলাম। সো এখন এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন আমার এখানে কাজ করবে। সো তুমি জাস্ট একটু দেখতে থাকো তাহলে তুমি বুঝতে পারবে। আমি প্রথমে তো একটু ফাস্ট দিয়ে দিলাম। যেমন আমি আগেই বলছি যে আমার প্রোগ্রামটা কই থেকে কাজ করা শুরু করে, মেইন মেথড থেকে, রাইট? সো দেখো আমার প্রোগ্রামটা মেইন মেথড। সো প্রথমে আমার এখানে টেস্টার ডট মেইন এখান থেকে কাজ হওয়া শুরু হয়েছে। সো যেহেতু এখানে একটু পজ করে, যেহেতু দেখো, যেহেতু এখানে একটা নিউ ক্রিয়েট দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু আমার কই মিড টেস্টে চলে গেছে। সেম জিনিস আগে আমি জাভা ভিজুয়ালে যা বললাম এখানে কিন্তু ওটাই দেখতে পাচ্ছ, বাট এখানে আরও মোর ডিটেইল সহকারে। ওকে, সো এখানে পাবলিক ক্লাস এ। সো এই যে দেখো মিড টেস্ট থেকে যেটা আসছে, মিড টেস্টের কি অবজেক্টটা এখানে আছে। আচ্ছা, আমি একটু প্লে দিই। হ্যাঁ, সো মিড টেস্টের অবজেক্টে যে তিনটা জিনিস আছে সেই তিনটা জিনিস এখানে লিখে ফেলছে। এবং আর যেহেতু একটা অবজেক্ট, সো এটা কিন্তু নিজেও একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে আরেকটা অবজেক্ট আছে, সেটা কি অ্যারের অবজেক্ট, ঠিক আছে? সো এই দেখো এখানে তুমি এখন দেখতে পাবা যে হ্যাঁ, মিড টেস্টের সাথে একটা লিঙ্ক আপ করছে, এবং এই যে এ এর ভ্যালুটা 7, বি এর ভ্যালুটা 3 এখান থেকে আসলো। এখন আর এর ভ্যালু, এই যে আর, এই যে দেখো এখান থেকে এখন দুইটা জিনিস চলে গেল, কি? একটা হচ্ছে আর এর 0 নম্বর ইন্ডেক্সে 5 আর 1 নম্বর ইন্ডেক্সে 2, সেটা দেখো এই যে এখান থেকে তোমাকে দেখাইতেছে যে লেন্থ হচ্ছে 2 এবং 0 নম্বর ইন্ডেক্সে আছে 5 আর 1 নম্বর ইন্ডেক্সে আছে 2, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, সো আমি একটু স্পিডটা মেবি বেশি বাড়াইছি তাই আমার আগে আগে চলে যাচ্ছে। সো আমি একটু কম দিয়ে দিলাম। হ্যাঁ, সো তুমি এই লাইন আপগুলো দেখে ভয় পাওয়ার দরকার নাই। সো আমি যেহেতু অবজেক্টটা ডিক্লেয়ার করা শেষ, আমার তার মানে কি ক্লাসের ভিতরে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো ছিল সেগুলো ইনিশিয়ালাইজ করাও শেষ। তাহলে কি এরপরে আমার হচ্ছে যে ইন্ট আর 307 এই জায়গায় যাবে, রাইট? তোমরা যদি ল্যাপটপে দেখো তাহলে ইজিলি বুঝতে পারবে, ফোনে দেখলে হয়তো অনেক ছোট ছোট লাগবে, কিছু করার নাই, কারণ আমি নিজেও ছোট ছোট দেখতেছি, বাট অ্যাকচুয়ালি এটা দেখা যায়, সমস্যা নেই। সো তাহলে এই মিড টেস্ট পি ইকুয়াল টু নিউ মিড টেস্টের কাজ কিন্তু শেষ। তাহলে এরপর আমার এক্সিকিউশন কি হবে? এই 6 নম্বর লাইন ইন্ট অ্যারে আর ইকুয়াল টু 307, রাইট? তো তাহলে এখান থেকে আমরা নিচের লাইনে এক্সিকিউশনে আসবো, এবং এটা কিন্তু মিড টেস্টের আন্ডারে পড়বে না, একটা সেপারেট জায়গায় আসবে। দেখো মিড টেস্টের পরে একটা সেপারেট জায়গায় আর আসছে। সো সেই আর এর প্রথমে 3, তারপরে আসছে 0, এটা দেখো আলাদা একটা সেপারেট জায়গায় তৈরি হলো 3 লেন্থের একটা অ্যারের অবজেক্ট। সো এখানে 0-তে আসবে কত? 0-তে আসবে 3, 1-এ আসবে 0, আর 2-তে আসবে 7। সো এখানে আরও বেশি সুন্দর করে আসতেছে, এবং প্রত্যেকটা জিনিস, এবং একটু আগে যে আমি ভুলটা করলাম সেটাও এখানে দেখাবে যে আমি কেন এখান দিয়ে দেখতে পাচ্ছি না। দেখো এখানে এরপরের লাইনটা হচ্ছে 7 নম্বর লাইন, এখান থেকে দুইটা প্যারামিটার পাস করছে, পি ডট মেথড। সো আমি যে মিড টেস্ট কার অবজেক্ট? পি। সো এই পি ডট মেথড যখন কল হয়েছে তখন আমি মিড টেস্টের ভিতরে দুইটা প্যারামিটার পাস করছে এরকম একটা মেথড খুঁজবো। সো দেখো আমার প্রোগ্রামটা অটোমেটিক ডিটেক্ট করছে যে হ্যাঁ, এরপরে এই লাইনের পরে আমি এখানে আসতে হবে। সো তুমি তাহলে ইজিলি বুঝতে পারতেছো। আচ্ছা, এই লাইনে আসলাম, এই লাইনে আসার পরে আমার এন রিসিভ হয়েছে কত দিয়ে? 9 দিয়ে। আর হচ্ছে আমার রিসিভ হয়েছে কত দিয়ে? 1 দিয়ে। সো এই জিনিসটার জন্য তো আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, রাইট? সো দেখো এখানে ভ্যারিয়েবল একটা ডিক্লেয়ার হবে। সো এই যে পি ডট মেথডের মধ্যে কয়টা প্যারামিটার ছিল? একটা এন, একটা এ। সো এইখানে এই 9টা প্রথমে বসবে আর 1টা এখানে এসে বসবে, রাইট? সো দেখো ওটাই কিন্তু হইতেছে, অ্যানিমেশনটা খুব সুন্দর আর কি। সো এখন
এখন হইতেছে যে আমার কোন লাইনের কাজটা হবে, এখন আমার হচ্ছে যে R1 এর কাজটা হবে। সো এখান থেকে তুমি এখন দেখো এর ভ্যালু, তখন কিন্তু আমার এই যে ভিজুয়ালাইজেশন যেটা জাভা ভিজুয়ালাইজার কিন্তু আমাকে ওটা দেয় নাই, দ্যাটস ওয়াই কিন্তু আমি ভুলে গেছিলাম যে এর ভ্যালু আমি সবসময় 7 ক্যালকুলেশন করতেছিলাম, রাইট? বাট এখানে যে এর ভ্যালু এখান থেকে যে সরি এর ভ্যালু যে এখানে 1 পাস করছে, এই যে এখান থেকে যে 1 পাস করা হয়েছে সেটা কিন্তু জাভা ভিজুয়ালাইজারে ছিল না প্রথমত, দ্যাটস ওয়াই আমি কিন্তু এই 8টা ক্যালকুলেশন করতে ভুল করে ফেলছিলাম, বা আমি একটু ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। যাই হোক, সো তাহলে এরপরে ক্যালকুলেশনটা কি, এই R1 এর জন্য ক্যালকুলেশন হবে। সো দেখি আমার এই মেথডের পরে এই আর ওয়ানটা এখন এই যে কনস্ট্যান্স আছে না, এই কনস্ট্যান্টটা কোথায় যেয়ে যুক্ত হবে বলতে, এই যে লাইনটা এখানে যে যাচ্ছে আমার এখানে যে যুক্ত হবে, মানে 2 এর এখানে, অবশ্যই দেখো এখানে 2 এর এখানে এই সাদা লাইনটা এখানে যে আটকাবে, এবং এখানে যে ক্যালকুলেশনটা হবে সেই ক্যালকুলেশনে দেখো এর ভ্যালু কত, এর ভ্যালু 1, দ্যাটস ওয়াই এই এ থেকে 1 এখানে ক্যালকুলেশনে যাচ্ছে, এবং এখানে লিখছে যে এক্সপ্রেশন ইভ্যালুয়েশন এরিয়া, এখানে তুমি যোগ বিয়োগ করবা, তুমি খাতায় যেমন যোগ বিয়োগ করো একটা রাফ জায়গায়, এখানে তোমার প্রোগ্রাম যোগ বিয়োগ করবে, সেটাও তুমি দেখতে পারবা। সো এটা খুবই সুন্দর একটা মানে সফটওয়্যার আর কি, যা আমাদেরকে ট্রেসিং সলভ করতে অনেক ফ্লেক্সিবিলিটি দেয়। সো দেখো 1 আসলো, বি কই ছিল, বি ছিল এই যে এই জায়গায় 3। সো এই 3 থেকেই আসলো, কারণ কি এই 3 থেকেই তো আসবে, কারণ আমি এখন মিড টেস্টের মধ্যে আছি। সো মিড টেস্ট অবজেক্টের যে বিটা, সেই বিটা এখানে আমার যোগ হয়েছে। তারপরে আমার আরও একটা 4 যোগ হয়েছে, এখানে আবার একটা 4 যোগ হবে, বাট তার আগে এ বি এর যোগফল করবে, তারপরে 4 যোগ করে আমাকে 8 রিটার্ন করবে, এবং এই 8টা আমার কোথায় বসবে, এই 8টা কিন্তু আমার এই যে এই এই যে দেখো 8 থেকে যে লাইনটা বের হয়েছে, লাইনটা বের হয়ে যেখানে আসছে, এখানে কিন্তু এই 1 নম্বরে এসে 8টা বসবে, রাইট? এবং দেখো এটাই হবে। সো এখানে 4 হবে, 4 এর সাথে আবার একটা 4 যোগ হবে, এই নিচের লাইনে আসলো, নিচের লাইনে আসার পর আরেকটা 4 এখানে আমি যোগ করব, যোগ করার পরে আমি জাস্ট এইখানে এই জিনিসটাকে পাঠিয়ে দিব। আমি একটু অ্যানিমেশনটাকে অনেক স্লো করে দিছি বোঝার সুবিধার্থে, তোমরা একটু ফাস্ট করে এই জিনিসটা করতে পারো। সো এই 8টা এখানে আসলো। সো এখন আমি আর বুঝাবো না, কারণ এরপরে তোমরা এটা নিজেরা এক্সিকিউশন করবা, কোন লাইনের পর কোথায় যাচ্ছে, কোন ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতেছে, কোন ভ্যারিয়েবলটা এখান থেকে নিতেছে, কোনটা কোনটা হচ্ছে যে গ্লোবাল ভ্যারিয়েবল, কোনটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, কোনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এই জিনিসপাতিগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবা। সো আমি অ্যানিমেশন স্পিডটা একটু দ্রুত দিলাম, সো তোমরা একটু যাতে করে এটা নিয়ে আমি আর কথা বলবো না, দ্যাটস ওয়াই। সেখানে প্রত্যেকটা ক্যালকুলেশন কোন লাইনের পরে কোনটা হচ্ছে, কোথায় থেকে অ্যাক্সেস হচ্ছে, সব কিছু এখানে দেখাইতেছে। সো ইউ আর গুড টু গো। এখন থেকে আর তাহলে ট্রেসিং নিয়ে কোনো প্যারা খাইতে হবে না, বাট অ্যাকচুয়ালি তোমাকে নিজে বসে, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস খাতা কলমে করে করে দেখতাম। সো তুমি যখন নিজে খাতা কলমে প্রত্যেকটা জিনিস করে করে দেখবা, তখনই কিন্তু তুমি এটাতে মাস্টার হইতে পারবা। আদারওয়াইজ মানে একবার তুমি এলোমেলো করে ফেললেই কিন্তু সমস্যা হয়ে যাবে। সো দেখো এই যে কনসোল এখানে আছে না, কনসোলে এখানে আউটপুটটা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি সেই আউটপুটটাই দেখাবে যেটা আমরা চাইতেছিলাম। আমি আরেকটু ফাস্ট করে দিই, তাড়াতাড়ি আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তাইলে। এখানে এই যে যতগুলা যোগ বিয়োগ হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা নিজেরাও মাথায় করতাম, খাতায় করতাম, রাইট? সো তুমি বুঝতে পারবা যে এরকম একটা বড় ট্রেসিং দিলে তাহলে কত সময় লাগে। পরীক্ষায় নর্মালি 25 থেকে 30 মিনিটের মধ্যে আমাদেরকে এই ট্রেসিংটা সলভ করে ফেলতে হয়, আদারওয়াইজ আমরা টাইম পাবো না। সো দেখো আমাদের প্রোগ্রামটা মোটামুটি শেষ। শেষ হয়ে গেলে এরকম হয়ে যাবে। সো আমরা কত পাইলাম, 18, 3, 5, 1, 9, 10, 30, 3, 27, রাইট? সো আমরা জাস্ট দেখি আমাদের আউটপুটটা ঠিক আছে কিনা, ঠিক থাকারই কথা, এরকমটাই তো ছিল। দেখো 18 -3 5, 30, 3, 27 এরকমটাই আছে, কই গেল জেলিয়ট, হ্যাঁ এই যে দেখো সব কিছু ঠিক আছে। সো তাহলে জেলিয়ট ইউজ করা এবং কোডটাকে কিভাবে কপি পেস্ট করতে হয়, কোন লাইনের পরে কোথায় যাইতেছে কলগুলা, এগুলা ভালো করে বোঝা। আর আগেই বলতেছি যে এইসব জিনিস বোঝার আগে তোমাকে বুঝতে হবে যে এই দিস মানে কি, এই হচ্ছে যে পি মানে কি, মিড টেস্ট মানে কি, নিউ মানে কি, পি ডট আর দিলে কোনটা অ্যাক্সেস হইতেছে, এই জিনিসগুলো কিন্তু আমি আজকে বুঝাই নাই। আজকে আমি জাস্ট তোমাদেরকে একটা টুলের সাথে পরিচয় করাইলাম, যাতে করে তোমরা অনেক ফাস্ট ফরওয়ার্ডলি করতে পারো। বাট হ্যাঁ, আমার উচিত ছিল আগে হচ্ছে যে এই বেসিকগুলো বোঝানো, বাট তার থেকেও বেশি জরুরি সময়ের দিকে তাকাইলে এই জিনিসটা তোমাকে পরিচয় করে দেয়া, সো দ্যাট তুমি যখন একটু বেসিকটা ভালোভাবে টাউসারের ভিডিও দেখে বুঝে ফেলবা, তখন তুমি এই টুলের সাহায্যে ইজিলি ট্রেসিং সলভ করতে পারবা। ট্রেসিং তোমাকে মানে কোনো ফ্যাকাল্টি শেখাইতে পারবে না, আনলেস তুমি নিজে নিজে যতক্ষণ না পর্যন্ত মানে তুমি তোমার বন্ধুকে শেখাইতেছো। এটা একটা ভালো ওয়ে, কিন্তু তুমি তোমার বন্ধুকে ট্রেসিং বুঝাইতেছো, তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। আমি আমার বন্ধুদেরকে বুঝাইতাম, আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়েছে যে কোন লাইনের পরে কোথায় যাইতেছে, আগে আগে আমি চিন্তা করতাম। তারপরে আমি এই সফটওয়্যার দিয়ে রান করে করে সেটার সাথে মিলাইতাম যে হ্যাঁ এখন এই জিনিসটা হবে, এবং অ্যানিমেশনে আমি ওইটাই দেখতেছি। সো ফার তাহলে হচ্ছে ট্রেসিংয়ের বিষয়টা গেল। অ্যান্ড হইতেছে যে আচ্ছা, সো আমি এখন একটু পজ করি, পজ করে একটু প্রশ্ন জিজ্ঞাসা করি। সো এই
অ্যাসাইনমেন্ট 4 এর একটা প্রবলেম আছে, আজকে আমাকে একজন বলছে। সো অ্যাসাইনমেন্ট 4 এর এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা এখানে ছোট্ট একটা ক্যাচ আছে। ক্যাচটা কি তোমাদের আমি একটু জুম আউট করে যে দেখাই। অ্যাসাইনমেন্ট 2, হ্যাঁ 2 এর এখানে এখানে একটা জিনিস তুমি খেয়াল করো। S1 একটা অবজেক্ট, ভালো কথা। S2 আরেকটা অবজেক্ট, ভালো কথা, কোনো সমস্যা নেই। এখানে সব খুলছে, এই যে এখানে সব খুলছে, এটা এগোরা, এখানে দুইটা প্যারামিটার আছে শুরুতেই যখন আমি অবজেক্টটা ডিক্লেয়ার করি। আর এখানে একটা প্যারামিটার হচ্ছে স্ট্রিং, একটা প্যারামিটার কি ইন্টিজার। এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, এটার প্যারামিটার কি ইন্টিজার, রাইট। আমি প্রথম দিন যে প্রবলেমটা দেখাইছিলাম সেখানে দেখো, মানে এটা কিন্তু আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি, আমি এটাতে বুঝতে পারতেছি, কোনো সমস্যা নেই। বাট আমি যখন প্রবলেমটা সলভ করেছিলাম, কোথায় গেল এক্সেলটা, হ্যাঁ অ্যারে প্রবলেম, এটা না, ইনস্ট্যান্স মেথড উইথ অ্যারে প্রবলেম, আচ্ছা হ্যাঁ এটা। সো এই জায়গায় যদি একটু তোমাদের দেখাই, যে আমি যখন এখানে প্রবলেমটা সলভ করাইছিলাম, এখানে কিন্তু কোনো হচ্ছে তোমার প্যারামিটারাইজ হচ্ছে যে অবজেক্ট ডিক্লেয়ার করা হয় নাই, হয়েছে কি হয় নাই কিন্তু। সো সো এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম, এটাও অ্যারে ম্যানিপুলেশন, এখানেও আমি অ্যারে দিয়েই কাজ করছি। অ্যান্ড হইতেছে যে এই প্রবলেমের ক্ষেত্রেও তোমাকে অ্যারে দিয়েই প্রবলেমটা সলভ করতে হবে। বাট এখানে নতুন একটা জিনিস আসছে কি, তোমাকে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করে এই জিনিসটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। আশা করি তোমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কি এতদিনে বুঝে ফেলছো। আচ্ছা, সো তাহলে এখানে যে আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি, দেখো এখানে তুমি কল করতেছো S2, S2 তো নিচেরটা রাইট। S2 কে তুমি কল করতেছো, বাট তুমি এখানে পাঠাচ্ছ আবার S1। সো এই যে S1, এই S1টা আসলে কি, এই S1 আসলে এই S1 না, এই S1 এর একটা অবজেক্ট। সো তুমি কল করতেছো 2 নম্বর, বাট 2 নম্বরের মধ্যে তুমি আবার 1 নম্বর পাঠাইতেছো। এইটাকেই বলা হচ্ছে তোমার রেফারেন্স পাস বা অবজেক্ট পাস, ঠিক আছে। সো এই জিনিসটা আসলে বোঝা উচিত। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি এটাও তোমাদের দেখা লাগবে। আর পরীক্ষায় অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি যেটা করাইছি ওটা হচ্ছে এটার প্রিরিকুইজিট, মানে ওইটা বুঝলে তখন তুমি এটা বুঝতা। সো আমি এই প্রবলেমটা শুরুতে দেখাইলে অনেকে একটু মানে বুঝতে পারতো না, দ্যাটস ওয়াই আমি ওইটা আগে দেখাইছি। ওইটা দেখার পরে তোমার আসলে দেখতে হবে এই প্রবলেমটা, অ্যাসাইনমেন্টের 2 নম্বর প্রবলেম। অ্যান্ড এই ধরনের প্রবলেমগুলোই পরীক্ষায় আসবে। সো আমি যদি তোমাকে মিডের একটা কোশ্চেনের সাথে পরিচয় করাই দিই, সো তুমি দেখো, এই যে দেখো এটা কিন্তু একটা মিডের কোশ্চেন টাইপের আর কি। এখানে দেখো C1 কল হয়েছে, বাট পাঠাইছে কি C2 তে। অবশ্যই C2 নামে আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করছে, এই যে দেখো আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে। সো এই যে রেফারেন্স পাস বা অবজেক্ট পাসের যে বিষয়টা আছে, এই জিনিসটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এটা একটু ডিফিকাল্ট লাগতেছে অবশ্যই, এটা অনেক কথাবার্তা প্রিন্ট আউট করতে বলছে, বাট তোমার হাতে তো এই জিনিসটা আছে, রাইট। এই জিনিসটা তুমি ইজিলি সলভ করতে পারবা। এত ছোট নর্মালি পরীক্ষায় দিবে না, পরীক্ষায় লেন্দিগুলো এরকমই হয়। সো সো তাহলে তুমি বুঝতে পারছো যে আমি আসলে মানে এই মিডের জন্য এই অ্যারে এবং রেফারেন্স পাস, আমি অবজেক্ট ডিক্লেয়ার করছি একটা, আবার পাঠাচ্ছি অন্য একটা অবজেক্ট। এই জিনিসটা তোমাকে ফ্যাকাল্টি হোক যেই হোক সেটার সাথে একটু বুঝে নিতে হবে। হোপফুলি তুমি তাহলে বুঝতে পারছো যে আমি আসলে কোন জায়গাটা নিয়ে কথা বলার ট্রাই করলাম। আশা করি তুমি একটা জেনারেল আইডিয়া পাইছো যে তোমাকে মিডে এই টাইপের কোশ্চেনগুলোই ফেস করতে হবে। আচ্ছা, সো তাহলে এখন হইতেছে যে ক্লাসের এন্ডিং জায়গায় আসবো, বাট তার আগে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই রিসোর্সটা তুমি হচ্ছে যে আগামী, ধরো যে তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হও তার মানে মোটামুটি 5th সেমিস্টার পর্যন্ত তোমার এই শীটটা কাজে লাগবে। বিকজ এখানে সিএসসি 110 তুমি ফার্স্ট সেমিস্টারে করবা, সেকেন্ড সেমিস্টারে এটা করবা, থার্ড সেমিস্টারে হয়তো আরএসে যাবা, তারপরে ফোর্থ সেমিস্টারে এসে আবার 220 করবা, ফিফথ সেমিস্টারে এটা করবা। তার মানে মোটামুটি বলা যায় তোমার অর্ধেক ব্যাকিউ লাইফ এই শীটের অনেক কিছু রিসোর্সেই কভার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আমি বলতেছি না যে এটাই আল্টিমেট, এটা ছাড়া তোমার কোনো ওয়ে নাই, বাট আমি চেষ্টা করছি এখানে সবার কনভিনিয়েন্ট জিনিসপাতিগুলো রাখার, সো দ্যাট তুমি এখান থেকে একটা ভালো হেল্প পাইতে পারো, ঠিক আছে। আমি সেই জিনিসপাতিগুলো রাখছি যেগুলো থেকে অ্যাকচুয়ালি বেনিফিটেড হওয়া যায়। আনতাবরি জিনিসপাতিগুলো রাখি না, এবং কোনটা কোন পারপাসে রাখছি সেটাও আমি এখানে মেনশন করে দিছি। সিএসসি 110 এর ক্ষেত্রেও আমি জিনিসপাতিগুলো সেমভাবেই রাখার চেষ্টা করি, যদিও এটা ইনকমপ্লিট, বাট আমি ফাইনালের টপিকগুলোকে সুন্দর করে রাখছি। তো তোমরা চাইলে তোমাদের জুনিয়রদেরকে এটা সাজেস্ট করতে পারো, ফ্রেন্ডদেরকেও এটা সাজেস্ট করতে পারো। সো এটা ওপেন ফর অল, এটা সবাইকেই মানে ভিউয়ার হিসেবে এভরিওয়ান করে দেওয়া আছে। সো তোমরা যাকে খুশি তাকে এটা দিতে পারো, কোনো প্যারা নেই। আচ্ছা, সো সো ফার তাহলে আমি মোটামুটি আমার যা যা বলার ছিল, আমি কোশ্চেনের টাইপটাও বলছি, অ্যান্ড হইতেছে যে আমি ট্রেসিংয়ের ব্যাপারটাও বুঝাইছি। আর মোটামুটি আমার যা যা বলার ছিল আমি বলছি। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে বলতে পারো, আমি সেগুলোর উত্তর দিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করতে চাই আর কি। সো আমি রেকর্ডিংটা অফ করে দিই তাইলে। আচ্ছা, সো তাহলে মানে নতুন করে প্রবলেম সলভ করার জন্য তোমরা হচ্ছে যে এই
ওয়েবসাইটে আসবা। এই ওয়েবসাইটের নাম কোথায় রাখছি আমি বললাম তো, আমি এই ওয়েবসাইটে রাখছি। এখান থেকে বেসিক প্রবলেমগুলো সলভ করতে পারবা। সো এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর কি, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর ওভারলোডিং কি, তারপর চেইনিং কনস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর, এই জিনিসপাতিগুলো কিন্তু তোমার লাগবে অ্যাকচুয়ালি। বাট আমাদের ফ্যাকাল্টিরা বা ডিফল্ট কনস্ট্রাক্টর এখানে যে ৮টা ৯টা প্রবলেম আছে, অ্যাকচুয়ালি ইটস ভেরি মানে দরকার আর কি। এরকম যতগুলা টাইপ আছে এখানে সবগুলো টাইপেরই একটা করে প্রবলেম দিয়ে রাখছে। অ্যান্ড পরীক্ষায় কোন টাইপ থেকে দিবে তুমি জানো না। আমি জানি যে এই যে কনস্ট্রাক্টর উইথ অ্যারে ইনিশিয়ালাইজেশন, এটা তো মানে একটা জেনারেল বিষয় আর কি, ঠিক আছে? এরকম তুমি পরীক্ষায় তোমাকে এ ধরনের একটা ক্লাসের নিচে এরকম একটা অ্যারে ইনিশিয়ালাইজ করতেই হবে। একটা যখন তুমি কনস্ট্রাক্টর লিখবা সেখানে তখন কোনো ফ্যাকাল্টি হয়তো এরকম হইতে পারে যে এই ডিফিকাল্ট জিনিসটা বুঝাবে না, তোমাকে ডিফল্ট বুঝাবে, প্যারামিটারাইজ বুঝাবে। বাট পরীক্ষায় তোমাকে দিবে কি, পরীক্ষায় দিবে তোমাকে একটা কনস্ট্রাক্টরের মধ্যে যেন অ্যারে পাস করা যায় এরকম জিনিসপাতি। সো তুমি যদি নিজে নিজে এই জিনিসপাতিগুলো একটু এক্সপ্লোর না করো, হ্যাঁ, তুমি আমরা জিজ্ঞাসা করো যে ভাই আমি একটু একটু এক্সট্রা একটু বেসিকটা আরও বিল্ড আপ করতে চাচ্ছি সবার থেকে ভালো করে, তাহলে আমি তোমাকে তখন বলবো যে এগুলো একটা একটা করে সলভ করো, বোঝার চেষ্টা করো যে কেন এখানে এই আমার কনস্ট্রাক্টরের মধ্যে কেন অ্যারেটা নিল, এটা একটু বোঝার চেষ্টা করো, প্রবলেমটা একটু পড়ো, তাহলে তুমি এগুলো ভালো করে বুঝতে পারবা। সোফার আমি যা যা দিলাম, আগামী 7 দিনে যদি কেউ, মিডের সিলেবাস খুবই কম, ফাইনালটা অনেক সিলেবাস আছে আমি জানি। ফাইনালের টপিকগুলো ফাইনালে, মিডের পরে ওগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর আমারও আসলে 220 প্রেশার আছে। সো সব কিছু মিলে এখানে যা যা বললাম, ইটস অ্যাকচুয়ালি ওর্থ ইট, এবং এগুলো আমি নিজে করছি, বেনিফিটেড হয়েছি, আমার বেসিক অনেক স্ট্রং হয়েছে, এবং আমি অন্য মানুষকে বোঝাতে পারার মতো ক্যাপাবিলিটি অর্জন করছি। সো দ্যাটস ওয়াই তোমাদের কাছেও রেকমেন্ডেড, যারা অ্যাকচুয়ালি ভালোভাবে শিখতে চাও, এখানে প্রত্যেকটা টাইপই বলে দেওয়া আছে, এবং পরীক্ষায় কোন টাইপ থেকে আসবে উই ডোন্ট নো, ফ্যাকাল্টি নোজ। সো রেকমেন্ডেড আর কি, ঠিক আছে? সো এটাকে আমি সাজায় দিবনি। সো তাহলে তুমি বুঝতে পারলা যে অ্যাসাইনমেন্টের ওই কয়েকটা টাইপ করলেই হবে না, ওর বাইরেও কিছু ইনিশিয়াল টাইপ থাকে যেগুলা তোমাকে মানে ১, ২, ৩, ৪ এভাবে করে শিখতে হবে, যেটা তুমি এই ওয়েবসাইটে ওপির ক্ষেত্রে যেয়ে পাবা। যেটা আমি একদম ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিছি। এখানে আসার পরে তুমি ডিরেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাবা। অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে ঢোকার পরে তুমি কনস্ট্রাক্টরে যাবা। যেহেতু তোমার কনস্ট্রাক্টর নিয়ে মাথা ব্যথা এই মানে মিড পর্যন্ত আরকি। সো আর এটাই। সো তোমরা হচ্ছে যে এখানে আসবা, আর ট্রেসিং এর বিষয়টা বললাম। ডিফিকাল্ট প্রবলেমগুলো কেমন হইতে পারে সেসব নিয়ে একটা জেনারেল আইডিয়া দিলাম। আরেকটা জিনিস হইতেছে যে তোমরা তো কাউসারের প্লেলিস্ট দেখছো, এখানে আমি আরেকটা রিসোর্সেস দিছি, সেটা হচ্ছে যে একটা এসটি ভাইয়া ছিল অনেক আগে, উনি এখন মোস্ট প্রবাবলি পাশ করে বের হয়ে গেছে। ওনারও কিছু রিসোর্সেস আছে, তোমরা এগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে পারো। আমার টাইমে আমি দেখছিলাম, তোমরা চাইলে দেখতে পারো আর কি, ঠিক আছে? এখানে যে উনি আসলে মূলত এগুলা দিছিল কি, এগুলা আসলে স্ট্যাটিক মেথড কি, স্ট্যাটিক ভেরিয়েবল কি, ৩টা কমন পারপাস, ওনার বোঝানোর ক্যাপাবিলিটিটাও ভালো। তো তোমরা একটু ঠান্ডা মাথায় এগুলো যদি একটু দেখার চেষ্টা করো, এখান থেকেও তুমি অনেক কিছু শিখতে পারবা। আমি নিজেও ও এখান থেকে আচ্ছা, হ্যাঁ, বেশ কিছু তাহলে এগুলো সব ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সবগুলো হচ্ছে আমার। আচ্ছা, সো আমি নিজেও আসলে এখান থেকে অনেক কিছু শিখছিলাম, বাট বেশিরভাগ পড়াশোনা নিজে নিজেই করছিলাম। সো তোমরাও আসলে এখান থেকে দেখতে পারবা আর কি। সো ভার্সিটির উপরে ডিপেন্ডেন্স হয়ে থাকলে পরীক্ষা খারাপ করবা, এটা মোটামুটি ব্র্যাকে পরিচিত একটা কথা। সো এই তো মোটামুটি সব কিছুই বললাম। সো এই শিটে আরও নতুন নতুন কিছু ইন্ট্রোডিউস হইলে আমি তোমাকে জানাই দিব, ঠিক আছে? সো সো ফার তাহলে এইটা নিয়ে বলছি, এগুলা নিয়ে বলছি, এগুলা নিয়ে বলছি, এখানে আপডেট হবে, সিএসসি 110 এর জিনিসপাতিগুলো আপডেট হয়ে যাবে, মিডের জিনিসপাতি এখন অ্যাড করার টাইম পাই নাই, করে ফেলবো। সো এই তো মোটামুটি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি এই রেকর্ডটা অফ করে দিলাম, এটা পরে পাবলিশ করব। সো